সুন্দরগড় জঙ্গলে টোনা তার স্ত্রী টুনি এবং তার একমাত্র ছানা টুনটুনকে নিয়ে বাস করত। টোনা সামান্য কলা ব্যবসায়ী ছিল। সে কলা বিক্রি করে যা টাকা পেত তা দিয়ে কোনো রকমে তাদের সংসার চালাতো। কি গো, তোমার কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছো যে? আজ তাহলে ভালো বেচা কেনা হয়নি? সব কলাই বিক্রি হয়েছে, কিন্তু তুমি তো জানো আমি শহরের ব্যবসায়ীদের কাছ থেকে কলা কিনে এনে বিক্রি করি, আর এতে অনেক খরচ হয়ে যায়। সেই হিসেবে কলা বিক্রি করে তেমন লাভ হচ্ছে না গো। যদি নিজের জমিতে কলা চাষ করে বিক্রি করতে হতো তাহলে ভালোই লাভ হতো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। নিজের জমিতে কলা চাষ করে বিক্রি করলে তাহলে আর শহরে যেতে হতো না, আর খরচও কম পড়তো। শোনো, বলছি কি, আমাদের বাড়ির পাশে যে ছোট্ট জমিটা পড়ে আছে, তুমি বরং ওখানেই কলা চাষ করো। কি বলছো টুনি? কলা চাষ করব? তাহলে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা কোথায় পাবো টুনি? হ্যাঁ গো, বলছি কোনো চিন্তা করো না, আমার কাছে জমানো কিছু টাকা আছে। তুমি না হয় তাই দিয়ে কিছু কলা গাছের চারা কিনে এনো আর চারাগুলো জমিতে রোপণ করো, কেমন? টোনা আর টুনি যখন এসব কথা বলছিল তখন সেখানে তাদের মেয়ে টুনটুন চলে আসে। বাবা, ও বাবা, তুমি কলা চাষ করবে? কি মজা, কি মজা, আমি কলা খাবো। আরে আমার টুনটুন মাঝে, হ্যাঁ মা, অবশ্যই খাবি, তুই তো আমার লক্ষ্মী মা। বাবা, ও বাবা, তুমি আমাকে একটা নতুন জামা কিনে দেবে বাবা? আচ্ছা মা, কিনে দেব। এবার তুমি স্কুলে যাও, এবার কিন্তু প্রথম হতে হবে, তবেই কিন্তু জামা কিনে দিব। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন তাহলে আমি স্কুলে যাই। এভাবেই তাদের তিনজনের দিন কাটছিল। এরপর টোনা তার স্ত্রীর কথা মতো তাদের জমানো টাকা আর কিছু টাকা লোন নিয়ে তার জমিতে কলার গাছ রোপণ করে আর দিনরাত পরিশ্রম করে কলা গাছের যত্ন নিতে থাকে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর কলা গাছগুলো বড় হয়ে যায় আর কলা গাছগুলোতে কলা ধরে। দেখেছো গো টুনি, কলার ফলন কত ভালো হয়েছে। আমাদের আর কোনো চিন্তা থাকবে না, আমাদের অভাবও থাকবে না, আমরা অনেক ভালো থাকবো গো। হ্যাঁ গো, ঠিকই বলেছ, এবার আমরা অনেক ভালো থাকবো। আর যেসব গাছের কলা পেকেছে তা নিয়ে বাজারে চলে যাও। এরপর টোনা পাকা কলাগুলো নিয়ে বাজারে চলে যায় আর খুব তাড়াতাড়ি সব কলা বিক্রি হয়ে যায়। দেখেছো গো, আজ আমি কত টাকা পেয়েছি। আজ নিজের জমিতে চাষ করেছি বিধায় এত টাকা লাভ করতে পেরেছি। টুনি, আমার খুব খিদে পেয়েছে গো, চলো আমায় খেতে দিবে। আচ্ছা, তুমি ঘরে চলো, তোমায় আমি খেতে দিচ্ছি। এরপর তারা খেতে বসে আর এভাবেই তাদের ভালো দিন কাটছিল। একদিন হঠাৎই ওই বনে অনেক ঝড় বৃষ্টি হয় আর বনের অনেক ক্ষতি হয়। ঝড় বৃষ্টি কমে যাওয়ার পর টোনা যখন তাদের জমিতে যায়, সেখানে গিয়ে টোনা হতাশ হয়ে যায়, কেননা তার জমির সব কলা গাছ ভেঙে পড়েছিল। হায় উপরওয়ালা, আমার একই সর্বনাশ হয়ে গেল, সব কলা গাছগুলো তো ভেঙে গেছে আর এসব কলা গাছের কলাগুলো তো নষ্ট হয়ে গেছে। হে উপরওয়ালা, এখন আমি কি করব আর কিভাবেই বা সংসার চালাবো? আর বাসায় গিয়েই বা কি বলবো? আমার কি হয়ে গেল আর আমার এত কষ্ট সব বিফলে গেল। এসব বলে টোনা কাঁদতে কাঁদতে তার বাসায় চলে যায় আর টুনিকে সব কথা খুলে বলে। এসব ঘটনায় টোনার সংসারে অনেক অভাব দেখা দেয়। ও মা, আমার অনেক খিদে পেয়েছে মা, অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না গো। খিদেতে যে পেটটা খুব ব্যথা করছে, কিছু খাবার খেতে দাও না মা। মারে, ঘরে যে কোনো খাবার নেই আর তোর বাবার তো কোনো রোজগারও নেই, কি করে তোকে খাবার দেই মা? কি গো, তুমি কি দেখছো আমাদের ছানাটা খাবারের জন্য কিভাবে কাঁদছে? কি করব বলো টুনি, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না গো। এ কথা বলে টোনা মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর যেতে যেতেই মনের অজান্তে অন্য একটা জঙ্গলে চলে আসে। কি ব্যাপার, এটা আমি কোথায় চলে এলাম? এ তো দেখি দক্ষিণের জঙ্গল, কখন যে মনের ভুলে এখানে চলে এসেছি।
বুঝতেই পারিনি। এসব কথা বলতেই টোনার কানে কিছু আওয়াজ ভেসে আসে, আর টোনা সেই আওয়াজ অনুসরণ করে যেতে থাকে। আর হঠাৎই দেখতে পায় এক ঈগল তান্ত্রিক এক পাখির রানীকে খাঁচায় বন্দি করে কি জানি একগুলো মন্ত্র পড়ছে। মনে হচ্ছে ওই শয়তান তান্ত্রিক পাখির রানীকে আটকে রেখেছে। ওই পাখির রানীকে আমার সাহায্য করা উচিত। এই বলে টোনা একটি বড় লাঠি নিয়ে তান্ত্রিকের কাছে চলে যায় আর তাকে লাঠি দিয়ে মারতে থাকে। আর মার খেতে খেতে তান্ত্রিক জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এরপর টোনা পাখির রানীকে মুক্ত করে। তুমি সত্যি খুব ভালো গো। আজ তুমি যদি আমাকে সাহায্য না করতে, ওই তান্ত্রিক আমাকে বলি দিয়ে দিত। তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব। তা তুমি এই জঙ্গলে কেন এসেছো? আসলে আমি অনেক চিন্তায় ছিলাম, তাই কখন যে জঙ্গলের ভিতরে চলে এসেছি তা বুঝতেই পারিনি। আমার বাসা পাশের জঙ্গলেই। এরপর টোনা তার সব কষ্টের কথা পাখির রানীকে খুলে বলে, আর পাখির রানী এসব শুনে অনেক কষ্ট পায়। তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমাকে সাহায্য করব। কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর তোমার সাহায্য করতে পারলে আমার অনেক ভালো লাগবে। এরপর পাখির রানী টোনাকে একটা বীজ দেয়। শোনো, এটা কোনো সাধারণ বীজ নয়, এটা একটা জাদুর বীজ। এই জাদুর বীজ তুমি তোমার বাসার আঙ্গিনায় রোপণ করবে, আর এই বীজটা দিয়ে তুমি তোমার সব সমস্যা সমাধান করতে পারবে। এসব বলে পাখির রানী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর বীজটি নিয়ে টোনা বাসায় চলে যায়। কি গো, তুমি এখন ফিরলে? তোমার হাতে ওটা কি গো? খাবার নিয়ে এসেছো নাকি? না গো টুনি, আমি কোনো খাবার আনিনি, কিন্তু এটা আমি একটা জাদুই বীজ নিয়ে এসেছি। তারপর টোনা টুনিকে সব কথা খুলে বলে, আর বীজটি তাদের আঙ্গিনায় রোপণ করে। আর হঠাৎই বীজটি রোপণ করার সাথে সাথে সেখানে একটি বড় কলা গাছ হয়, আর সেই কলা গাছে কলার পরিবর্তে ডালিম ধরা ছিল। এ দেখে টোনা ও তার স্ত্রী ভীষণ অবাক হয়ে যায়। কি গো, এসব কি দেখছি গো? আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না। কলা গাছে কলার পরিবর্তে ডালিম ধরে আছে, এটাও কি সম্ভব? হ্যাঁ গো, এজন্যই তো পাখির রানী বলেছিল এটা একটা জাদুই অদ্ভুত বীজ। না হলে কি আর এমন হতো বলো? সত্যি এই গাছ তো বড়ই অদ্ভুত। টোনা আর টুনির এসব কথা শুনে সেখানে টুনটুন চলে আসে, আর কলা গাছে তো ডালিম দেখে টুনটুনও ভীষণ খুশি হয়। মা মা, ও মা, কলা গাছে ডালিম ধরেছে, আমি খাবো মা, আমাকে একটা ডালিম পেড়ে দাও না মা। আচ্ছা মা, দাঁড়া দাঁড়া, আমি ডালিম ছিঁড়ে দিচ্ছি, আর দেখি ডালিমগুলো ভালো কিনা। এরপর টুনি গাছ থেকে একটা ডালিম ছিঁড়ে নেয়, আর ফেটে দেখে আরো অবাক করা কাণ্ড। কেননা ডালিমের ভিতরে দানাগুলো ছিল হীরের। তা দেখে টুনি, হ্যাঁ গো শুনছো, এ কি অবাক করা কাণ্ড! ডালিমের ভেতরে দানাগুলো তো হীরের। এসব পাখি রানীর জাদুর খেলা গো। আর থেকে আমরা অনেক ভালো থাকবো, আমাদের আর অভাব থাকবে না গো। আমার যে খুব খুশি লাগছে। এরপর টোনা ডালিমের ভেতরের সব হীরের দানাগুলো বিক্রি করে অনেক টাকা পায়, আর অনেক লাভবান হয়। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এক বনে টোনা তার দুই বউ মুন্নি ও টুনির সাথে বাস করত। মুন্নি আর টুনির কোনো সন্তান হচ্ছিল না, তা নিয়ে টোনার মনে অনেক কষ্ট ছিল। একদিন টোনা তার দুই বউ মুন্নি ও টুনিকে ডেকে বলে, শোনো তোমরা দুজন, তোমাদের সাথে আমার অনেক দিন হলো বিয়ে হয়েছে, কিন্তু এতদিনেও তোমরা আমাকে কোনো সন্তান দিতে পারোনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আবার বিয়ে করব। আর পাত্রী আমি ঠিক করে রেখেছি, ওর নাম হলো কাকলি। ওই পারবে আমাকে একটা সন্তান দিতে। আমার এত টাকা পয়সা, এগুলো কে দেখবে বলো? যে করেই হোক, আমার একটা সন্তান চাই। টোনার এমন কথা শুনে মুন্নি আর টুনি ভীষণ কষ্ট পায়। টুনি টোনাকে বলে, টোনা, তোমার যদি সত্যি কোনো সন্তানের প্রয়োজন হয় তাহলে তুমি আরেকটা বিয়ে করতে পারো, আমরা নিষেধ করব না, কিন্তু আমাদের কখনোই তুমি এ বাড়ি থেকে তাড়িয়ে দিও না। আমার আর মুন্নির যে কোথাও যাওয়ার জায়গা নেই,
দরকার পড়লে চাকরানির মতো করে রেখো টোনা। টুনির কথা শুনে টোনা ভীষণ খুশি হয়। এর কিছুদিন পরই টোনা ধুমধাম করে কাকলিকে বিয়ে করে আনে। টোনা কাকলিকে বিয়ে করে আনার পর থেকে শান্তির বাড়িতে যেন অশান্তির ঝড় ওঠে। এরপর কাকলি কাকলি ঘুম থেকে ওঠ বোন, বেলা যে অনেক হয়ে গেল। টোনা অফিসে যাবে তো, অনেক রান্নার কাজ করতে হবে রে। টুনি আর আমি যে এত রান্নার কাজ সারিয়ে উঠতে পারছি না। একটু ঘুম থেকে উঠে আমাদেরকে একটু সাহায্য কর বোন। কাকলি, এই কাকলি। মুন্নির ডাক শুনে কাকলি বিরক্ত মনে ঘুম থেকে ওঠে আর বলে, শোনো মুন্নি দিদি, আমি এ বাড়িতে কাজ করার জন্য আসিনি। আমি এসেছি এখানে রাজরানীর মতো করে থাকতে। টোনা আমাকে বিয়ে করার সময় বলেছিল এখানে আমার কোনো কাজ করতে হবে না, পায়ের উপর পা তুলে থাকবো আমি। কিন্তু এখন তো দেখছি তোমরা সুযোগ পেলেই আমাকে দিয়ে কাজ করাতে চাইছো। টোনা, এই টোনা, কই গো, এদিকে এসো, দেখে যাও তোমার আদরের কাকলিকে এরা কি অবস্থা করতে চাচ্ছে। কাকলির ডাক শুনে টোনা বেরিয়ে আসে আর বলে, কি হয়েছে মুন্নি আর কাকলি, এই সকালবেলা এত চিৎকার চেঁচামেচি কেন? শান্তিতে কি আমি একটু বাড়িতে থাকতে পারবো না? হ্যাঁ, সব দোষ ওই মুন্নি। টোনা, দেখো না, ও আমাকে হুকুম করছে কাজ না করলে নাকি ও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। দেখেছো টোনা, এই মুন্নির কি সাহস? তুমি কিছু একটা করো টোনা, তা না হলে যে আমি কোনো সন্তান জন্ম দেব না। এই বাড়ি ছেড়ে আমি চলে যাব, এই বলে দিলাম তোমাকে। মিথ্যে কথা বলছে টোনা, ও মিথ্যে কথা বলছে। আমি কোনো হুকুম করিনি, আমি শুধু ওকে বলেছি আমাদের কাজে একটু সাহায্য করতে। দেখেছো টোনা, দেখেছো, আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছে তোমার কাছে। এরপরও কি তুমি চুপ করে থাকবে টোনা? ওই মুন্নি ডাইনিকে কি তুমি কিছু বলবে না টোনা? কাকলির এসব কথা শুনে টোনা মুন্নির উপর ভীষণ রেগে যায় আর মুন্নিকে মারতে শুরু করে। মুন্নি মারতে দেখে কাঁদতে কাঁদতে বলে, মেরো না গো টোনা, মেরো না, আমি সত্যি কথা বলছি, আমাকে তুমি মেরো না। ওই কাকলি মিথ্যে কথা বলছে, ও একটা মিথ্যেবাদী। ও টুনি দিদি আমাকে মেরে ফেললো গো, আমাকে মেরে ফেললো টুনি দিদি। মুন্নিকে এভাবে মার খেতে দেখে কাকলি ভীষণ খুশি হয় আর বলতে থাকে, আরো জোরে জোরে মারো টোনা, আরো জোরে জোরে মারো। ওই মুন্নিকে মারতে মারতে একেবারে মেরেই ফেলো। ওর কত বড় সাহস তোমার কাকুলিকে ওরা কাজ করতে বলে। এদিকে টুনি রান্নাঘর থেকে এত চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে আসে আর মুন্নিকে মারতে দেখে বলে, কি টোনা, তুমি মুন্নিকে এভাবে মারছো কেন? মেরো না, মেরো না ওকে, মুন্নি যে খুব কষ্ট পাচ্ছে। টুনির কথা শুনে টোনা মুন্নিকে মারা বন্ধ করে দেয়। কান খুলে শুনে রাখো তোমরা, আর কোনোদিন যদি তোমরা কাকলিকে কোনো কাজ করতে বলো তাহলে সেদিন আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই আমি বলে দিলাম। কাকলি আমার সন্তানের মা হবে, ওর যত্নের যেন কোনো কমতি না হয়। এ কথা বলে টোনা সেখান থেকে চলে যায় আর কাকলি হাসতে হাসতে টুনি আর মুন্নিকে বলে, দেখেছিস তোদের স্বামীকে আমি কিভাবে আমার হাতের মুঠোয় রেখেছি, আর কখনো যদি আমার কথার উপর কথা বলেছিস তবে তোদের দুটোকে আমি বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। দিদি, আমাদের এই সংসারের কি সর্বনাশ হলো বলো তো? আমরা মনে হয় আর এই সংসারে থাকতে পারবো না, আমরা যে আর থাকতে পারবো না দিদি। কাঁদিস না রে বোন, আমরা যে বন্ধা, এছাড়া আমরা আর কি বা ভালো ব্যবহার আশা করি বল? এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই। আয় বোন আয়, ঘরে আয়। এ কথা বলে টুনি মুন্নিকে ঘরে নিয়ে যায়। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। তারপর কাকলি জোরে জোরে বলতে থাকে, কই এবারে চাকরানি দুটো কই? হ্যাঁ, আমার যে এখনো খাওয়া হয়নি, সেদিকে কি কারো খেয়াল আছে? হ্যাঁ, আমার খাবার কই? হ্যাঁ, তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। কাকলির এমন চিৎকার শুনে টুনি তাড়াতাড়ি করে খাবার নিয়ে যায় আর কাকলি খাবার দেখে বলে, এসব কি? হ্যাঁ, মাছের তরকারি? আমি কোনো দিনও মাছ খাইনি। যা, আমার জন্য মাংস দিয়ে ভাত আন, আর তোর এইসব তরকারি তুই খা। এ কথা বলে কাকলি টুনির শরীরে গরম ভাত আর তরকারি ছুঁড়ে মারে আর গরম ভাত তরকারি টুনির শরীরে পড়ে টুনির শরীর পুড়ে যায় আর টুনি যন্ত্রণায় চিৎকার করতে থাকে। পুড়ে গেল গো, পুড়ে গেল। কাকলি, তুই এত নিষ্ঠুর কি করে হলি? পুড়ে গেল গো, মরে গেলাম গো, মরে গেলাম। কে কোথায় আছো? জল দাও, বাঁচাও আমাকে, বাঁচাও। কিন্তু কাকলি টুনিকে কোনো সাহায্য করে না, বরং সেখান থেকে বেরিয়ে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। দিন দিন কাকলি টোনাকে দিয়ে মুন্নি আর টুনির ওপর অনেক অত্যাচার করতে থাকে। একদিন রাতের বেলা কাকলি মনে মনে ভাবতে থাকে, টোনার তো অনেক টাকা পয়সা, আর
আর আমিও তো এখনো টোনাকে সন্তান দিতে পারিনি। যদি টোনা ওর বউকে আবার আগের মতো ভালোবাসে তবে তো আমার উপর করা অন্যায়ের প্রতিশোধ নেবে ওরা। আমাকে ওরা বাড়ি থেকে বের করে দেবে। না, কিছুতেই আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। মুন্নি আর টনির কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কি করি পেয়েছি। এরপর কাকলি ঘুমিয়ে পড়ে আর সকাল হতেই কাকলি পেট চেপে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, টোনা, ও টোনা, কোথায় আছো গো? মরে গেলাম রে, মরে গেলাম। মুন্নি, টনি, কোথায় তোমরা? বাঁচা আমাকে, আমার পেটে যে ভীষণ ব্যথা করছে। কাকলির এমন চিৎকার শুনে টোনা, টনি আর মুন্নি সেখানে দৌড়ে আসে। আর টোনাকে দেখে কাকলি বলে, টোনা, টোনা, আমার যে সর্বনাশ হয়েছে টোনা। আমি যেন মা হতে না পারি এজন্য মুন্নি আর টুনি আমার পেটে লাথি মেরেছে টোনা। আমার যে প্রচন্ড কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও টোনা। কাকলি, তুমি এসব কি বলছো? ওরা দুজন এত বড় অন্যায় করেছে তোমার সাথে? ওদের এত বড় সাহস আমার কাকলিকে ওরা হিংসে করে? টোনা, আমি তোমাকে বলছি টোনা, যারা আমার পেটে লাথি মেরেছে তাদের তুমি এক্ষুনি শেষ করে দাও। তুমি ওই মুন্নি আর টনিকে মেরে ফেলো টোনা, আমার এই আবদারটা তুমি রাখো। কাকলির কথা শুনে টোনা মুন্নি আর টনির কোনো কথা না শুনেই পাশে পড়ে থাকা একটা লাঠি দিয়ে তাদের মাথায় আঘাত করে। আর সেই লাঠির আঘাত সহ্য করতে না পেরে টনি আর মুন্নি সেখানেই মারা যায়। টোনার বাড়িতে যখন এসব কাহিনী ঘটছিল তখন কবুতর জানালার পাশ দিয়ে সব দেখছিল আর মনে মনে বলতে থাকে, আর মনে বৌদি কত ভালো ছিল। টোনা এই কাকুলি ডাইনির কথায় ওদেরকে মেরে ফেললো। এক্ষুনি আমি পুলিশকে গিয়ে সবটা বলে দেব। টোনা আর এই কাকুলিকে তাদের পাপের শাস্তি পেতেই হবে। এরপর কবুতর পুলিশের কাছে যায় আর সেখানে গিয়ে পুলিশকে সব কথা খুলে বলে। আর সঙ্গে সঙ্গে পুলিশ তাদের বাড়িতে আসে। আর পুলিশ যখন বাড়িতে আসে তখন দেখে টোনা আর কাকুলি টুনি আর মুন্নির লাশ সরাতে ব্যস্ত। আর তারা পুলিশের কাছে হাতে নাতে ধরা খায়। আর পুলিশকে দেখে টোনা বলে ওঠে, পুলিশ বাবু, আমাকে মাফ করে দিন পুলিশ বাবু, আমার ভুল হয়েছে। আমি ছোট বউয়ের আবদার রাখতে গিয়ে আমার দুই বউকে মেরে ফেলেছি। আমি ভুল করেছি পুলিশ বাবু, ক্ষমা করে দিন। এটাকে ভুল বলে না, এটাকে অন্যায় বলে। তোদের দুজনের এখন কঠিন সাজা হবে, চল থানায়। এ কথা বলে পুলিশ কাকুলি আর টোনাকে থানায় ধরে নিয়ে যায় আর তাদের অন্যায়ের জন্য কঠিন সাজা দেয়। কি ব্যাপার ইগল দাদা, তুমি এভাবে চুলা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আরে যজ্ঞ, আমি আর তোদের মতো পুরনো নেই রে। আমি এখন মডার্ন হয়েছি। আমি আগে পাখির মাংস কাঁচাই খেতাম, কিন্তু এখন আমি পাখির মাংস রোস্ট করে খাই, বুঝেছিস? ও তাই? তবে তো ভালো। তবে আমি ওসব মাংস মুখেই দেই না। আসলে আমি সুযোগ পেলে পাখির ডিম চুরি করে খাই। আর ইগল দাদা, তোমার কথা শুনে এখন আমার রোস্ট খেতে ইচ্ছে করলো। তুমি কি আমাকে রোস্ট খাওয়াবে? অবশ্যই খাওয়াবো, কিন্তু আজ তো আমি কোনো পাখিই পাইনি। আমি বনে উঠলে সবাই তার ছানাদের নিয়ে বাসায় ঢুকে পড়ে। আজ যে আমাকে না খেয়ে থাকতে হবে। না খেয়ে থাকতে হবে না দাদা। দাদা, আমার কাছে একটা বুদ্ধি আছে। শোনো, তুমি আকাশে উড়বে, বনের পাখিরা সবাই দেখে বলবে তুমি আর শিকার করবে না। তাই ওরা ছানাদের রেখে খাবার খুঁজতে যাবে। আর আমি এই সুযোগে ওদের ঘর থেকে ছানা নিয়ে আসবো আর দুজনে রোস্ট রেঁধে খাবো। আরে বাহ, এ তো দেখছি বেশ ভালো বুদ্ধি। ঠিক আছে, আমি এখনই আকাশে উড়ছি। আর তুই যা, পাখির ছানা আনতে যা। ঈগল আকাশে উড়তে থাকে। ঈগলকে আকাশে উড়তে দেখে বিউটি বলতে থাকে, মনে হয় আজকে ঈগল বনে ছানা ধরতে আসবে না। যাই, এই সুযোগে খাবার খুঁজে নিয়ে আসি। পারুন মা, তুই ঘরেই থাকবি, আর ঈগলকে এদিকে আসতে দেখলে আলমারিতে লুকিয়ে পড়বি, কেমন? ঠিক আছে মা, তবে তুমি তাড়াতাড়ি এসো, কেমন? এই বলে বিউটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সেখানে যজ্ঞ চলে আসে। যজ্ঞ কাকা, তুমি এখানে? কিছু লাগবে তোমার? হ্যাঁ লাগবে তো। তোকে লাগবে? তোকে নিয়ে যে আজ আমরা রোস্ট রেঁধে খাবো। হা হা হা। চল আমার সাথে চল। ছাড়ো আমাকে, ছাড়ো, আমার ভয় করছে। মা,
যজ্ঞ কাকা আমাকে ঈগলের কাছে নিয়ে যাচ্ছে। আর এইদিকে ঈগল আকাশ থেকে পাহাড়ের গুহায় চলে আসে। ঠিক তখনই যজ্ঞ পারুলকে নিয়ে আসে সেখানে। ঈগল দাদা, এই নাও ছানা, আর তাড়াতাড়ি রোস্ট রাঁধো। আমার যে খুবই ইচ্ছা করছে খেতে। আরে বাহ, তুই তো কামাল করে দিয়েছিস রে। দে দে, তাড়াতাড়ি আমাকে দে, এবার রোস্ট রাঁধবো। বাহ ঈগল দাদা, বাহ, রোস্ট খেতে তো দারুণ মজা। আর এখন থেকে রোজ আমি পাখির ছানা ধরে নিয়ে আসবো, আর দুজনে মিলে মজা করে রোজ রান্না করে খাবো। হা 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 হা। অন্যদিকে বিউটি পায়রা পারুলকে না দেখে কান্না করতে থাকে। আর তখনই সেখানে টুনি আর টিয়ে চলে আসে। দিদি, কি ব্যাপার, কাঁদছো কেন? পারুল কোথায়? পারুলকে ঈগল ধরে নিয়ে গিয়েছে। আমার মেয়েটা মিষ্টি ফল খেতে চেয়েছিল, আর এই সুযোগে ঈগল পারুলকে ধরে নিয়ে গিয়েছে। কিন্তু দিদি, ঈগল তো তখন আকাশে উড়ছিল, ও আবার এখানে এলো কখন? চালাক ঈগল আমাকে ধোকা দিয়েছে। আমি যদি খাবার খুঁজতে না যেতাম, তাহলে আজ আমার মেয়েটাকে হারাতে হতো না। দিদি, কেঁদো না, যা হওয়ার তা হয়ে গেছে। শান্ত হও, আমাদের আরো সতর্ক থাকতে হবে। এসব বলে টুনি ও টিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন ঈগল যজ্ঞর বুদ্ধিমতো আবারও আকাশে উড়তে থাকে। ঈগলকে দেখে বনের পাখিরা তাদের ছানা রেখে খাবার খুঁজতে চলে যায়। আর এই সুযোগে যজ্ঞ শালিকের ছানা নিয়ে গুহায় প্রবেশ করে। ঈগল দাদা, আমি তো ভেবেছি আজকে তুমি সারাদিন আকাশে উড়বে। নাও, তাড়াতাড়ি রোস্টটা রাঁধো তো। আমার জিভ দিয়ে যে জল পড়ছে। বাহ যজ্ঞ, তুই একদিন রোস্ট খেয়ে পাগল হয়েছিস রে। দে দে, ছানাটা এখন দে তো, আমার অনেক ক্ষুধা পেয়েছে রে। টুনি বোন, এখন আমি কি করে থাকবো? ঈগল যে আমার ছানাকেও ধরে নিয়ে গেল। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের ধৈর্য দাও, আর নয়তো ওই ঈগলকে ধ্বংস করে দাও। এই অত্যাচার আমাদের আর সহ্য হচ্ছে না, কিছুতেই না। দিদি, আমার মনে হচ্ছে ঈগলের সাথে এই বনেরও কারো হাত রয়েছে, যে রোজ ছানা ধরে নিয়ে গিয়ে ঈগলকে দিচ্ছে। কিন্তু কে সে? আমার মনে হয় তোর ভাবনাতে কোথাও ভুল হচ্ছে রে টুনি। না না দিদি, আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে, আর আমাদেরকে ঈগলকে শাস্তি দিতেই হবে। দিদি, আমি চললাম, ঘরে টুকি একাই আছে। এরপর যে যার মতো তাদের বাড়িতে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি বনের সকলকে বলতে থাকে, শোনো সবাই, আকাশে উড়ে বেড়ানো ঈগলের একটা চালাকি। আজকে ঈগলকে উড়তে দেখে কেউ খাবার খুঁজতে যাবে না, সবাই তাদের ছানাকে নিয়ে ঘরেই থাকবে, কেমন? হ্যাঁ রে, বুঝেছি। যাও তবে, সবাই যে যার মতো ঘরে চলে যাও। পরের দিন ঈগল আবারও আকাশে উড়তে থাকে। ঈগলকে দেখে কেউ আর খাবার খুঁজতে বের হয় না। এইদিকে যজ্ঞ ছানা নিতে এসে সবাইকে ঘরে দেখে বলতে থাকে, এই যা, সব পাখি তো তাদের ছানাদেরকে নিয়ে ঘরে বসে আছে। তাহলে কি সবাই আমাদের বুদ্ধি বুঝতে পেরেছে? না না, এরা ঘরে থাকলে তো আমাদের না খেয়ে থাকতে হবে। আমাকে কিছু একটা করতেই হবে। আরে বিউটি বোন, খাবার খুঁজতে যাচ্ছিস না কেন? দেখছিস না ঈগল আকাশে উড়ছে? তুমি যাও, আমি যাব না। আমি দেখতে চাই কে বনে ছানা চুরি করে। আরে বোকা, তোর তো ছানা নেই, তাহলে কেন তুই অন্যদের ছানা চোর ধরার জন্য না খেয়ে থাকবি? চল বোন, চল খেতে যাই। যজ্ঞর জোড়াজোড়িতে বিউটিও যজ্ঞর সঙ্গে উঠতে থাকে। যজ্ঞ বনের সকলকে তার সাথে নেয়। সবাই যখন তাদের ছানা রেখে বনে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে, তখন যজ্ঞ পিছন থেকে কেটে পড়ে আর বনে এসে পাখির ছানা নিয়ে আবার গুহায় ফিরে আসে।
এইদিকে সব পাখি খাবার খুঁজে বনে ফিরে আসে। আর মুন্নির মেয়ে টিমটিমকে না দেখে মুন্নি কান্না করতে থাকে আর সবাইকে বলতে থাকে, দেখো ইগল আমার টিনটিনকে নিয়ে গেছে। কেন যে যজ্ঞ কাকার কথা শুনে খাবার খুঁজতে গেলাম। টিমটিম মা আমার। ইগল দাদা, জানো আজকে অনেক কষ্ট করে এই ছানাটাকে নিয়ে এসেছি। জানি, আমি ওপর থেকে সবই দেখি। দেখি এবার রোস্টটা রাধি। তার মানে এই ব্যাপার, এবার যজ্ঞ ও ইগল কঠোর শাস্তি পাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে টনি? বল আমাদের, বল। টনি তার বুদ্ধির কথা সকলকে খুলে বলে। টনি বোন, চল আমরা এক্ষুনি তোর বুদ্ধি মতো কাজে লেগে পড়ি। চল চল চল, পাহাড়ের গুহার সামনে চল। টনি আর বিউটি পাহাড়ের গুহার সামনে যায় আর বুদ্ধিমতো জোরে জোরে বলতে থাকে, দিদি জানো, আমি কাল থেকে আমার ছানাদেরকে নিরাপদ স্থানে রাখবো, যেন ইগলোদের ধরতে না পারে। নিরাপদ আশ্রয়? সেটা আবার কোথায় রে টুনি? ও মা, তুমি জানো না বুঝি? ওই যে গাছের ডালে ঘাসের যে ঘরটা আছে না, ওটাই নিরাপদ স্থান। টুনটুনকে কাল ওখানে রেখেই আমি খাবার খুঁজতে যাব। ও আচ্ছা, এটা তো খুব ভালো। চল এখন বাসায় ফিরে যাই। এরপর ওরা সেখান থেকে চলে যায়। যজ্ঞ ও ইগল দূর থেকে সবই শুনছিল। যজ্ঞ রে যজ্ঞ, লটারি তো লেগে গেল। কাল আমরা ছানা দুটোকে আনতে যাব। হা হা হা। কি রে যজ্ঞ, এখানে তো দেখছি কিছুই নেই। ভালো করে খুঁজে দেখ তো। আর ঠিক তখনই টুনি এসে ঘাসের ঘরের দরজাটি বন্ধ করে দেয় আর বলতে থাকে, শয়তান লোভী ইগল আর কাক, আজ তোদের শেষ দিন। তোরা আমার ফাঁদে পা দিয়েছিস। এই তোরা কোথায়? সবাই মশাল নিয়ে আয়, এই ঘাসের ঘরে আজ আগুন লাগিয়ে দিব। তারপর এক এক করে সকল পাখিরা মশাল নিয়ে আসে আগুন লাগিয়ে দেওয়ার জন্যে। ওরে বাবা রে বাবা, আমাদের ক্ষমা করে দাও। আমরা এরকম অন্যায় আর কোনোদিনও করব না। এসব কথা বলতে বলতে ইগল আর যজ্ঞ পুড়ে ছাই হয়ে যায় আর তারা তাদের অন্যের শাস্তিও পেয়ে যায়। এরপর থেকে বনের সকলে অনেক সুখে শান্তিতে তাদের দিনগুলো কাটাতে থাকে।